সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপাতত স্বস্তির খবর হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না এই মুহূর্তে। এই বিষয়টি নিয়ে যখন সারা বাংলাদেশে নানা ধরনের গুঞ্জন চলছিল, বিশেষ করে যারা বিগত দিনে অন্যায় অত্যাচার করেছে এবং বাংলাদেশের ফ্যাসিবাদের উর্বর ভূমি হিসেবে কাজ করেছে, তারা একটু দেখলাম গর্ত থেকে বের হয়ে একটু নড়ে চড়ে বসছিল। কিন্তু এই প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করবে না এই খবর নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু আবারও গর্তে লুকিয়ে পড়ছে। তো প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে জামাতের এবং বিএনপির বৈঠক এবং আগামী দিনগুলোতে রাজনীতি এবং নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে এ বিষয়ে জানতে পুরো আমাদের এই এপিসোডটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 5 আগস্ট 2024 সালে যখন ছাত্র জনতার অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের 3 দিন পর বিদেশ থেকে অনুরোধ করে বাংলাদেশে নিয়ে আসা হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তাকে এনে প্রধান উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়। তিনি তখন কিন্তু বিষয়টি বলেছেন যে ছাত্র জনতাই তাকে এই পদ দিয়েছেন। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান সারা বিশ্বে কোন পর্যায়ে সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, জনগণ হিসেবে আমাদের যে মানসিক অবস্থা, এই অবস্থায় প্রফেসর ইউনূস সাহেবের মতো লোকজন দায়িত্ব পালন করা সত্যি কিছুটা না খুব বেশি ডিফিকাল্ট। ফলে শুরু থেকে কিন্তু তাকে নানা ধরনের প্রতিবন্ধকতা প্রতিকূলতা পার হয়ে আজকে এই জায়গায় আসতে হয়েছে এবং 9 মাসের মাথায় এসে তাকে বলতে হচ্ছে যে তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না, দায়িত্ব পালন করতে তিনি অপারগ। দেখেন কি অবস্থা, যে লোকটাকে সবাই মিলে দায়িত্ব দিলেন এবং নির্বাচন হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় নেবেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি সেই সরকারে না থাকে, পরবর্তী সরকারে তিনি একটা সুন্দর দারুণ একটা অনুষ্ঠান হবে, তাকে আনন্দগত ঘন পরিবেশে তাকে বিদায় জানানো হবে, একটা মহেন্দ্র ক্ষণ হবে, সেটি তো সবার প্রত্যাশা ছিল। এমন কি হলো যে ঘটনার কারণে প্রফেসর ইউনূস নিজে থেকেই বললেন যে তিনি আসলে চলে যাবেন? ঘটনাটি কি যে যার মতো ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে একটি ঝামেলা, সেনা প্রধানের সঙ্গে একটি ঝামেলা, কেউ বলছে বিদেশি কোনো ঝামেলা, কেউ বলছে বন্দর ব্যবস্থাপনা এবং করিডোর নিয়ে যেই সমালোচনা হচ্ছে সেটি একটি বিষয়, কেউ বলছে না প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, তার অতি বাড়াবাড়ি কিছু বিষয় আছে সেগুলোর কারণে, কেউ বলছে না এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকাশ্যে যখন এসেছে প্রফেসর ইউনূস সাহেব নিজে আগে থেকে ইজ্জত নিয়ে সরে যেতে যাচ্ছে। অনেকগুলো বিষয় আসছে, আসলে তিনি কেন সরে যেতে চাচ্ছে এটা একমাত্র তিনিই জানেন। বাকি যারা বলছেন তারা ধারণা থেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে বা নানাভাবে তারা এটা বলার চেষ্টা করছেন। আসলে এই পরিস্থিতিটা কেন হলো? এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক। প্রফেসর ইউনূস সাহেব তো রাজনীতিবিদ না, তিনি অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, অর্থনীতিবিদ, একই সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। তার কাজই হচ্ছে আসলে অর্থনীতি, মানুষের জীবন মানের উন্নয়ন এবং সারা বিশ্বব্যাপী তিনি গণজাগরণের পক্ষে, অর্থনৈতিক গণজাগরণের পক্ষে, মানুষের জীবন মানের উন্নয়নের পক্ষে বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন, সভা সেমিনারে যাচ্ছেন। কিন্তু সেগুলি করা এবং বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনা করা, বাংলাদেশের মতো একটা দেশের নেতৃত্ব দেওয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। বাংলাদেশের আমরা যারা জনগণ রয়েছি, কথাটি আমি বারবার এই কারণে বলছি, যেই দেশের জনগণ যেমন সে দেশের শাসকও ঠিক তেমন হয়। যদি শাসক তেমন না হয় তবে কিন্তু সেই জনগণকে কন্ট্রোল করা যায় না। আমরা যারা বাংলাদেশের জনগণ, আমরা যারা নাগরিক, আমাদের যেই মানসিকতা, আমাদের শাসকেরও একই মানসিকতা থাকতে হবে। যদি একই মানসিকতা থাকে তাহলে দেশ স্মুথ চলবে, আর যদি একই মানসিকতা না থাকে তাহলে এই যে প্রফেসর ইউনূস সাহেবের মতো বিব্রত হতে হবে এবং অভিমান থেকেই হোক, কষ্ট থেকেই হোক, যে কোনো কারণেই হোক তিনি পদত্যাগের কথা বলবেন। প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করলে অনেকের জন্য সুবিধা হয়, বিশেষ করে দু একটি রাষ্ট্র যারা চাচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব বেশি দিন ক্ষমতায় না থাকুক, থাকলে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের আধিপত্যবাদের বিস্তারটা আসলে সেই অর্থে করতে পারবে না। এদেশের মানুষকে যদি ভোট দেওয়া হয়, বলা হচ্ছিল যে হ্যাঁ না ভোটের কথা, বলা হচ্ছিল গণপরিষদ নির্বাচনের কথা, এগুলো তো এখন আর হচ্ছে না। যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরানোর বিষয় আসলো তখন তো রাজনৈতিক দলগুলো
বললো যে এই একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এতে দেশে অস্থিরতা বাড়বে, আরো চাপ বাড়বে, ঝামেলা বাড়বে, তাকে এখান থেকে সরতে দেওয়া যাবে না। যখন সংবিধান পুনর্লিখন কথা বলা হচ্ছিল, সেটাও একই কথা বলা হচ্ছিল। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া, না তিনি রাগ করে বা অভিমান করে চলে যাওয়ার বিষয়টি যখন সামনে আসলেন, এই রাজনীতিবিদরাই তো বলছেন যে তার বিকল্প তাহলে কেউ দায়িত্ব পালন করবে। এত সোজা কথা একটা বলে ফেলেন, এত সোজা সবকিছু। অনেকেই তো 5 আগস্টের আগের চেহারা আর 5 আগস্টের পরের চেহারা আমরা পার্থক্য বুঝতে পারছি। 5 আগস্টের আগে আপনারা কে কি ছিলেন, কোথায় কাদের সঙ্গে লিয়াজু করে চলতেন, সেই বিষয়টি আমরা জানি। 5 আগস্টের পরে এসে ফুলে ফেপে কোথায় কি হচ্ছেন, কোথায় বাণিজ্য করছে, সবই তো জানি আমরা। তো নিজেরা অসৎ, নিজেরা চোর, নিজেরা বাটপার, বাংলাদেশটাকে বিক্রি করে দিতে পারলে আপনারা খুশি হন। আপনারা আবার বড় বড় কথা বলেন, আপনারা আবার আরেকজনকে উপদেশ দেন, লজ্জা লাগে না? লজ্জা তো নাই। এমনিতেই তো জনগণ, বিশেষ করে যুব সমাজ যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল, তারা তো শুরু থেকে বলে আসছিল যে রাজনীতি বিমুখতা, রাজনীতি করতে চায় না তরুণ প্রজন্ম। কেন চায় না? কারণ তরুণ প্রজন্মের সামনে ওই অর্থে রাজনৈতিক আইডল নেই। রাজনৈতিক আইডল মানে তারা বুঝে চোর, রাজনৈতিক আইডল মানে বুঝে তারা বাটপার, রাজনৈতিক আইডল মানে তারা বুঝে যে এরা মোটামুটি লুটপাটের একটা বন্দোবস্ত করে নেবে। একদিন ভোট হবে, জনগণের হাতে পায়ে ধরে ভোট নিবে, আর 5 বছর মোটামুটি লুটপাট চুরি চামারের মধ্যে থাকবে। এটাই তো জনগণ বোঝে, যুবকরা বোঝে। কিন্তু এটা তো রাজনীতি না, এটা তো গণতন্ত্র না, এটা তো মানবাধিকার না, এটা আইনের শাসন না। যে লক্ষ্য নিয়ে পাকিস্তান বর্বর বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 71-এ জীবন দিয়েছিল এবং এই দেশটাকে স্বাধীন করেছিল যে শোষণের বিরুদ্ধে। এখন 54 বছর পরে এসে একই শোষণের বিরুদ্ধে, একই বৈষম্যের বিরুদ্ধে, একই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যখন কথা বলা হয় এবং সেই কথা যখন কেউ মানে শুনতে চায় না, তখনই তো আন্দোলন হয়। তখনই তো সেই আন্দোলন আবারও জীবন দেয় দেশের তরুণ যুবকরা। এবং সেই আন্দোলনের ফসল হিসেবে এখন যারা আছেন, তারা যদি সেটা ভুলে যান যে কোন প্রক্রিয়া আপনারা দায়িত্ব পেয়েছেন, কোন প্রক্রিয়া আপনাদেরকে আনা হয়েছে, সেই যে শহীদের রক্ত, সেই রক্তের সঙ্গে কি আপনারা বেইমানি করছেন কিনা, একটাবার কি নিজের বিবেককে প্রশ্ন করছেন? নিশ্চয়ই করছেন না। করলে আজকে এই অবস্থা তৈরি হয় না। বারবার একটি কথা আমরা বলি যে বিভাজন বিভাজন বিভাজন। এই বিভাজন কিন্তু মানে দিন শেষে ভালো কিছু বয়ে আনবে না। ঐক্যই পারতো এদেশকে আবার নতুন করে গড়তে। যেহেতু ঐক্য নেই, যেহেতু ঐক্যের মধ্যে ফাটল দেখা দিয়েছে, সেহেতু ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের হাতে প্রচুর টাকা, তাদের অনেক সাপোর্ট রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, আশপাশের বিভিন্ন জায়গায়, তারা তো সেটা সুযোগ নেবে। তা আপনারা সুযোগ দেবেন, ঘরের দরজা খুলে বসে থাকবেন, আর চুরি হয়ে গেলে আল্লাহকে দোষ দিবেন, তা তো হয় না। আপনি চোর আসতে কেন, চোরকে কেন আমন্ত্রণ জানিয়েছেন? এই ষড়যন্ত্রকারীদের আপনি আমন্ত্রণ কেন জানিয়েছেন? আজকে এই পরিস্থিতি কেন হবে? আজ রাতে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে বৈঠক। এই বৈঠকের পর অনেকটা ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের। মূলত সাধারণ জনগণ নির্বাচনের কথা তো বলছে, তারা নির্বাচন চাইছে। সে নির্বাচনের পাশাপাশি তারা একটা স্থিতিশীল পরিস্থিতি চাইছে। তারা যানজট চাইছে না, তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে চায় না, তারা মানুষের মানুষের হানাহানি, এই মামলা হামলা, গুম খুন নির্যাতন, এগুলো দেখতে চায় না। আপনার রাজনৈতিক মতাদর্শ থাকবে, আমারটা থাকবে, আপনি আপনার মতামত প্রকাশ করবেন, আমি আমার মতামত প্রকাশ করব। আমার মতামত আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু জনগণ লাগতে পারে। আপনি আপনার যুক্তি দিবেন, আমি আমার যুক্তি দেব, যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করব। তাই বলে এভাবে আপনাকে আমি জুলুম করব, আপনি আমার প্রতি নির্যাতন করবেন, এটা তো হতে পারে না। এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। আজকে এই প্রফেসর ইউনূসের মতো লোককে আজকে এই দায়িত্বটা দিয়ে তাই কেন রাজনীতিবিদরা বিব্রত করছেন? তো এই যে বৈঠকগুলি হয়, বৈঠকের কি হচ্ছে, বৈঠকে কি হবে? একনেকের বৈঠক হলো, সেই বৈঠকের পর রীতি ভেঙে সেখানে উপদেষ্টা পরিষদের যে সদস্য রয়েছে, 19 জন সদস্য, তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে। বৈঠকের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে প্রত্যেকের জায়গায় আতঙ্কিত। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণে ব্যর্থ হয়, তবে এই ব্যর্থতা কিন্তু সবার,
এই ব্যর্থতা যেমন রাজনৈতিক দলের, এই ব্যর্থতা তেমন বাংলাদেশের জনগণের। এত আন্দোলন, এত রক্ত, এত আহত নিহত মানুষের মানে পরিবারগুলোর আহাজারি, এগুলো কিন্তু মানে সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। সামনের দিনে নির্বাচন থেকে শুরু করে দেশ পরিচালনায় সবাই, সেই যে ঐক্যবদ্ধের কথা বলছি, সবাই ঐক্যবদ্ধ হই এবং প্রত্যেকের জায়গা থেকে ছাড় দেওয়ার মানসিকতা যদি তৈরি না হয়, তবে কিন্তু সংকট সামনের দিকে আরো গভীর হবে। এবং সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে শ্রমজীবী, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু ঐক্যটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। তবে বহিঃশত্রুরা কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না, তারা ষড়যন্ত্র কোনো জায়গায় কাজ হবে না। সবার শুভ বুদ্ধের উদয় হোক, সবাই দেশকে সবার আগে গুরুত্ব দেই, নিজের ব্যক্তি স্বার্থের চেয়েও দেশের স্বার্থকে সবচেয়ে বেশি সামনে এগিয়ে রাখি, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।